এই যে বাঘের পায়ের ছাপ, এই দেখো বন্ধুরা, এই যে এই যে বাঘ এখান থেকে হেঁটে গেছে। মানস ন্যাশনাল পার্কে। মানস ন্যাশনাল পার্ক অত্যন্ত ফেমাস একটা ন্যাশনাল পার্ক। এটা অবস্থিত হচ্ছে ভুটানে। ঠিক আছে, আমরা সাধারণত বইতে ভুটানই পড়ে থাকি, কিন্তু ভুটানের 90% ভুটানে আছে এবং কিছুটা আসামে আছে। তো আমরা দুধনই থেকে এসছি। পুরো কত কিলোমিটার হবে এটা? 140 কিলোমিটার। 140 কিলোমিটার আমরা বাইকে এসছি। বাইক রাইডিংয়ের মাধ্যমে আমরা এসেছি। বাইক রাইডিংয়ের একটা আলাদা অ্যাডভেঞ্চার এবং মানস ন্যাশনাল পার্ক আলাদা অ্যাডভেঞ্চার। ন্যাশনাল পার্কের ভিডিও আমার চ্যানেলে আগেও একটা আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর ন্যাশনাল পার্ক, অর্থাৎ আমি কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে গেছি এবং আজকে এসেছি আমি মানস ন্যাশনাল পার্কে। তো দেখা যাক আজকে আমি কোনো পশু পাখি দেখতে পারি কিনা। যদিও বা আমি আসার সাথে সাথে কিছু ময়ূর দেখতে পেয়েছি সুন্দর, যেটা আমি কেরালাতেও অবশ্য দেখেছিলাম। বাট তবুও ন্যাশনাল পার্কে এসে যদি কিছু পশু পাখিও দেখতে পাই, তাহলে মনে হয় আগে দেখা থাকলেও মনে হয় অনেক কিছু দেখে ফেলেছি। মানে ওয়াইল্ডারনেসটা দেখা যায় না ওদের। তো চলো দেখা যাক, ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। থ্যাংক ইউ। এটা আমার 3 নম্বর সাফারি। 3 নম্বর ন্যাশনাল পার্ক এটা। পারাম্বিকুলাম, সাইলেন্ট ভ্যালি, তারপরে মানুষ। ভিডিওর প্রথম ক্লিপ দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কতটা থ্রিলিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা পৌঁছে গেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দেখে আগে, যাচ্ছে, প্রায় 11টা নাগাদ পৌঁছে গেছিলাম। বাট সেখানে যাওয়ার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কজ সেই সময় জিপ অ্যাভেলেবেল ছিল না, কারণ জিপ অলরেডি সাফারিতে বেরিয়েছিল। তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর আমরা শেয়ারিংয়ে জিপ নিয়েছিলাম এবং আমাদের কম্প্যানিয়ন যারা ছিল না, দারুণ ছিল। তোমরা ভিডিওটা তাদের দেখতে পাবে। তো দুধনই থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম 9টা নাগাদ এবং আমরা রুট ধরেছিলাম। আমরা যাওয়ার জন্য গোয়ালপাড়া গুয়াহাটি রোড ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, এবং বঙ্গাইগাঁও থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে বরপেটা রোড, ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা বরপেটায় পৌঁছেছিলাম এবং বরপেটা থেকে মানস ন্যাশনাল পার্কের দিকে একটি রাস্তা আছে, সেটায় পৌঁছে গিয়েছিলাম। এখন যে এরিয়াটি থেকে আমরা যাচ্ছি, দেখুন এখানে নতুন একটা ব্রিজের কাজ হচ্ছে। আর আমরা এখন যে ব্রিজটার উপরে আছি, এটির নাম হচ্ছে নরনারায়ণ সেতু। এটি একটি ডবল ডেকার ব্রিজ। উপর থেকে ট্রাফিক যাওয়ার জন্য, লরি যাওয়ার জন্য ব্যবস্থা আছে এবং নিচেই আছে রেলওয়ে। সুতরাং এই ব্রিজটি হলো বর্তমানের একমাত্র কানেক্টিং দুটি ডিস্ট্রিক্ট, বঙ্গাইগাঁও এবং গোয়ালপাড়ার মধ্যে। আর পাশের ব্রিজটি যখন চালু হয়ে যাবে তখন যোগাযোগ ব্যবস্থা আরও অনেক উন্নত হয়ে যাবে। ব্রহ্মপুত্র নদীটা এখানটা এতটাই চওড়া যে নতুন ব্রিজটা তৈরি করতে অনেক সময় লাগছে এবং এই নরনারায়ণ সেতুটা ক্রস করতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যায় বাইকে, একটি মিনিমাম স্পিড 60-তে গেলেও। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি বরপেটা রোড রেলওয়ে স্টেশনের কাছে। এটা একটি ওভারব্রিজ ক্রস করলাম। এখন এটা হচ্ছে বরপেটা। এখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম। রাস্তায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য একটু গরমে ক্লান্তি কাটানোর জন্য আইসক্রিম খাওয়ার পরে সামনে আমরা দেখতে পেলাম রাস্তার পাশে ঘাস বিক্রি হচ্ছে। আমরা গোপাল ভাঁড় যে কার্টুনটি দেখতাম, ওখানে দেখা যেত ঘোড়ার খাবারের জন্য, গরুর খাবারের জন্য সবুজ ঘাস বিক্রি হতো। এই ডিস্ট্রিক্টে এসে প্রথম দেখলাম যে ঘাসও বোধহয় বিক্রি হয় বাজারে। এখন তারপর আমরা ওই বাজারটি ক্রস করে মানস ন্যাশনাল পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের দেখুন কে আসছে, একজন ফুচকাওয়ালা। আমরা একটু ফুচকা খেয়ে নিয়ে আবার জার্নি শুরু করলাম। এই রাস্তাটি একদম ব্রহ্মপুত্র
ক্রস করার পরে আমরা যখন বরপেটায় প্রবেশ করলাম, এর আশেপাশে মানস নদী এর বরাবর চলছে। এখন আমরা মানস ন্যাশনাল পার্কের একদম গেট এন্ট্রান্স এই রাস্তাটা দিয়েই যেতে হয়। এখান থেকে মানস ন্যাশনাল পার্ক 2 কিলোমিটারের মতো। এখানে অনেকগুলি লজ আছে, থাকার ব্যবস্থা আছে চারিদিকে। এতটাই সুন্দর পরিবেশ, এখানে আপনারা আগের থেকে বুক করে আসতে পারেন। প্রকৃতি এখানে যেন এমনভাবে সৌন্দর্য মেলে ধরেছে, পাশেই আপনারা চা বাগানও দেখতে পাবেন। একদম মানস ন্যাশনাল পার্কে প্রবেশ করার মুখেই বড় বড় চায়ের বাগান দেখতে পাবেন। এত সুন্দর লাগছে এটা দেখতে, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। এখানকার পরিবেশ টেম্পারেচারটাও অতটাও বেশি নয়, যে কারণে এখানে কিন্তু চা উৎপাদনের মনোরম পরিবেশ আছে। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই চা বাগানের মধ্যেও মাঝে মাঝে হাতির দল দেখতে পাওয়া যায়। এখন আপনারা সামনে যদি খেয়াল করেন দেখতে পাবেন একটি চেকপোস্ট দেখা যাচ্ছে। এই চেকপোস্টের কাছাকাছি আমরা যখন এসে পৌঁছালাম, এটাই হচ্ছে জিপ সাফারিতে যদি আপনারা যেতে চান, প্রাইভেট যে সংস্থা জিপ অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আপনারা জিপ সাফারির জন্য বুক করতে পারেন। এটা মানস জিপ সাফারি অ্যাসোসিয়েশন। না হলে আপনারা ডাইরেক্টলি মানস ন্যাশনাল পার্কের মেন গেট থেকেও জিপ সাফারির জন্য জিপ বুক করে নিতে পারেন। দুভাবেই আপনারা করতে পারেন, এমনকি অনলাইনেও ব্যবস্থা আছে, অনলাইন থেকেও আপনারা জিপ সাফারির জন্য জিপ বুকিং করতে পারেন। মানস ন্যাশনাল পার্কে পৌঁছাতে পৌঁছাতে চারিদিকে আপনারা বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন। বিভিন্ন পার্ক, পিকনিক স্পট এগুলো আছে আশেপাশে, যেগুলো আপনাদের যাত্রাপথকে অনেক সুন্দর এবং রোমাঞ্চকর করে তুলবে। আমরা এখন মানস ন্যাশনাল পার্কের কাছে পৌঁছে গিয়েছি। দেখুন, এটি হচ্ছে মানস ন্যাশনাল পার্কের মেন গেট। আমরা ঠিক পৌঁছালাম দুপুর 1টার কাছাকাছি, কারণ আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, সময় কাটাতে দাঁড়িয়েছিলাম, যে কারণে। এখন আমরা যদি মানস ন্যাশনাল পার্কের জিপ সাফারির কথা বলি, তাহলে জিপ সাফারি করার জন্য আপনারা দুটো শিফটে আসতে পারেন। একটা হচ্ছে মর্নিং শিফট, যেটা সকাল 9টা থেকে 10টার আশেপাশে শুরু হয় এবং ওটা শেষ হয়ে যায় 12:30 থেকে 1টায়। আবার 1টা থেকে 2টোর মধ্যে আপনারা নতুন করে জিপ সাফারি শুরু হয়, সেটাও বুক করে যেতে পারেন। মানস ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্য আপনাদেরকে জিপ সাফারি জিপ বুকিংয়ের সাথে সাথে একটা এক্সট্রা ফিস পেমেন্ট করতে হয়। সেই ফিসটা পেমেন্ট করার পর আপনারা প্রবেশ অধিকার পাবেন। আপনাদের ব্যাগ চেক করা হবে, যদি কোনো কিছু নিয়ে যেয়ে থাকেন সেই ব্যাগের মধ্যে কোনো প্লাস্টিক আইটেম রাখতে পারবেন না, কিন্তু কাচের আইটেম, স্টিলের আইটেম এগুলো রাখতে পারবেন। খাদ্যদ্রব্যও কিছু রাখতে পারবেন, জল রাখতে পারবেন, ঠিক আছে। আর এখন আমরা মানস ন্যাশনাল পার্কে পৌঁছানোর পরে আমরা সরাসরি পার্কে প্রবেশ না করে একটু পার্কের আশেপাশটা ঘুরে দেখলাম। পার্কের দুপাশে রাস্তা দুদিকে চলে গেছে। একটা হচ্ছে মানস রিভারের দিকে, মোটামুটি একটি জিপ বুক করার জন্য 4,000 টাকা এবং চা বাগানের পাশে পেমেন্ট করতে হবে। তারপরে জিপের যা ক্যাপাসিটি আছে বসার, আপনারা গেটের পাশে 4জন বুকিং সেন্টার থেকে 6জন বসতে পারেন। সেই হিসাবে টাকা বুক করতে পারেন, শেয়ারিংয়ে বুক করতে পারেন অথবা পার্সোনালি বার করতে পারেন। আর শেয়ারিংয়ে গেলে আপনারা অনেক কম করতে পারেন। আমরা ওই মুহূর্তে আমাদের সাথে একজন শেয়ারিং পাওয়াটাও গ্রুপ পেয়ে গিয়েছিলাম। তারপরে আমরা প্রবেশ করে যাচ্ছি পার্কে শেয়ারিং করতে ন্যাশনাল পার্কে। আমরা যদি পার্কে প্রবেশ করেই আমরা ময়ূরের ডাক শুনতে পেলাম। একটি জিপে দেখতে পাবো বুক করার জন্য ময়ূরের আপনাদের দেখাচ্ছি। পার্কে প্রবেশ করতে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানানো হয়েছে।
আমরা পার্কে প্রবেশ করতেই যে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, এখন সেই ময়ূরকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, জুম করে কিছুটা দেখা যাচ্ছে। যেহেতু পার্কের ভিতরের রাস্তাটা অতটা সমতল না হওয়ার কারণে গাড়িতে অনেক কম্পন অনুভূত হচ্ছে, সেই জন্য ভিডিওর স্টেবিলিটিটাও অতটা সুন্দর হয়নি, যেটা আপনারা বুঝতেই পারছেন। তবুও আমরা চেষ্টা করছি যতটা আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরা যায়। জিপ সাফারির যে একটা আলাদা করে মজা, আনন্দ আছে, এগুলো শুধুমাত্র আপনারা যখন নিজেরা এক্সপিরিয়েন্স করবেন তখনই বুঝতে পারবেন। আমরা এর আগেও অনেক জিপ সাফারি করেছি, তার মধ্যে মানস ন্যাশনাল পার্কে এইরকম বসন্তকালে যে পরিবেশ থাকে সুন্দর, তার মধ্যে অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, সেরকম পরিস্থিতিতে ন্যাশনাল পার্কে ঘুরতে কিন্তু খুব সুন্দর লাগে। কিছু কিছু যেমন দেখুন, আমাদের সাথে সঙ্গী যারা ছিলেন তাদের ছোট বাচ্চা আছে, কি মিষ্টি বাচ্চাটা। এখন এই যে ন্যাশনাল পার্কটা আমরা ঘুরছি, এটা কিন্তু আমরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখা গেছে যে পার্কের মধ্যে আমরা কত জানোয়ার দেখতে পেয়েছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো মানস ন্যাশনাল পার্ক বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার, যেটা আমাদের ভারতবর্ষের একটি পরিচিতি। ন্যাশনাল পার্কগুলোর মধ্যে আসামে সাধারণত মানুষেরা এক শৃঙ্গ গন্ডার দেখতে আসে। প্লাস মানস ন্যাশনাল পার্ক বিখ্যাত হলো বাঘ, টাইগার। এর গতিতে আমাদের জিপ এগিয়ে চলছে আর আমরা চারিদিকে নজর রাখছি, যদি দেখতে পাওয়া যায় গন্ডার, গেন্ডা, রাইনো, গড়, সবকটা ভাষাতেই বললাম। আমাদের জিপ সাফারিতে একটি ছোট্ট শিশু রয়েছে, সেও খুব আনন্দ করছে, দোলনা চড়ার মতো হচ্ছে অনেকটা। তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এরকম খোলা জিপে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছি। আমরা কোন একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, মেন রোড। এই যে পেছনের রাস্তাটা থেকে আমরা একটা টার্ন নিয়ে ডান দিকে ঢুকছি। আশা করা যায় এখানে অনেক কিছু দেখতে পাবো। মেন রোড থেকে, যেটা থেকে আসছিলাম সেটা থেকে হালকা ডান দিকে টার্ন নিয়ে এই নতুন রাস্তাটায় ঢুকলাম। এদিকে জঙ্গল মনে হচ্ছে যেন আরো গভীর হতে যাচ্ছে। যে হাতির গোবর দেখা যাচ্ছে রাস্তায়, সামনে গেলেই আমরা হাতি দেখতে পাবো ওই জায়গাটায়। হাতির গোবর দেখে এসেছি, এখানেও হাতির গোবর দেখেছি। ওই দেখুন সামনে বন্ধুরা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে অনেক হাতি দেখা যাবে, আর গন্ডার, গড় দেখতে পাওয়া যাবে, কিন্তু একটাও তো দেখা যাচ্ছে না। জায়গাটা একদম শুনশান, ফাঁকা, কেউ নেই। অন্তত হাতিগুলো আসলে আমাদের দেখতে পেত, তাই না? মানুষ দেখতে যদি হাতিরা আসতো একবার, মানুষ দেখার উদ্দেশ্যে যদি একটু হাতিরা আসতো, তাহলে আমাদের দেখতে পেত। ওদেরও তো ইচ্ছা হয় একটু মানুষ দেখবো। এই যে বাইসনের মাথা, এখানে ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে এখানে গড় দেখা যায়। মানস ন্যাশনাল পার্কে এসে বাঘ না দেখতে পেয়েও বাঘের মাসিকে আমরা দেখতে পেলাম। এই যে বাঘের মাসি। তুমি কি দেখতে চাও? বাঘ দেখতে চাও না বাঘের মাসিকে দেখতে চাও বলো? দেখাও তুমি তো বাঘের মাসি কই? ওই যে, এই যে উপরের থেকে যাচ্ছে।
এবার আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। ওয়াচ টাওয়ারে উঠে দেখব যে কিছু দেখা যায় কি না, কিন্তু সম্ভাবনা খুবই কম। এই এলাকাতে কিছুই দেখা যাচ্ছে না, কোনো হালচাল নেই। একটা দুটো জঙ্গলি শুয়োরও দেখা যেত যদি ভালো হতো। মানস ন্যাশনাল পার্কের মধ্যে এটা প্রথম ভিউ পয়েন্ট আমাদের। এই যে দেখুন বন্ধুরা, এখানে যে মাঠটা দেখা যাচ্ছে, এখানে সাধারণত বন্য জীবজন্তু, বিশেষ করে গন্ডার, জঙ্গলি শুয়োর এবং অন্যান্য প্রাণীদের, হাতি, এগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন কোনো জীবজন্তুর কোনো রকম নিশানা খুঁজে পাচ্ছি না। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই যে সামনে যে রাস্তাটা, আবার এই রাস্তা দিয়ে আমরা যাব এটা দিয়ে আবার অন্যদিকে। হ্যাঁ, অন্য একটা ভিউ পয়েন্টের দিকে যাব। এই রাস্তাতে ময়ূর, কয়েকটা টিয়া পাখি, বিভিন্ন পাখি ছাড়া তেমন কিছু দেখতে পাওয়া যায়নি। একটা জায়গাতে দূর থেকে হরিণ দেখা যাচ্ছিল। হ্যাঁ, এই জায়গাটাতে ইউটিউবের ভিডিও থেকে দেখেছিলাম, এখানে গড় দেখা গেছিল। গড় মানে গন্ডার, গেন্ডা, রাইনো, ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনো। সেই জন্য এগুলো দেখেছো? এগুলো কি ভয়ঙ্কর দেখতে না? এগুলো কি এখানেই পাওয়া গেছিল মনে হয়। এখানে কি লেখা রয়েছে দেখো, বুড়ি ঝাড়, কি লেখা? হ্যাঁ, আন্ডার বুড়া প্রজেক্ট বুড়ি টাইগার। ওয়াচ টাওয়ার আন্ডার প্রজেক্ট টাইগার। এগুলো এত বড় হবে? এত বড় হবে না? হ্যাঁ, হবে। এই যে ব্ল্যাক স্কোয়ারেল দেখা যাচ্ছে একদম উপরে, লেজ নাড়াচ্ছে ওই যে উপরে। এই যে ন্যাশনাল পার্কের এই যে রাস্তা একদম সোজা ভুটানের কাছে, ভুটান বর্ডারের কাছে পৌঁছে গেছে। এই রাস্তায় মাঝে মাঝে মিলিটারিদের কার, জিপ আর লরি দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে ফরেস্ট অফিসারদেরও গাড়ি আসছে মাঝে মাঝে। একটু আগেই একটি মিলিটারি লরি চলে গেল। রয়্যাল মানস ন্যাশনাল পার্ক ভুটানে অবস্থিত। তার কিছু অংশ মানুষের আসামের মধ্যে পড়ে। সেখানে অনেক জন্তু জানোয়ারই দেখতে পাওয়া যায়। তার মধ্যে এশিয়ান গন্ডার অন্যতম, এক শৃঙ্গ গন্ডার, ওয়ান হর্ন রাইনো। তাছাড়া হাতি, এলিফ্যান্ট, এমনকি টাইগারও আছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটি সোজা ভুটান বর্ডারের দিকে চলে গেছে। মাঝখানে মানস রিভার এবং উল্টো দিক থেকে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক দেখতে পাওয়া যায়। জঙ্গলের কিছু কিছু অংশ আগুন ধরিয়ে পরিষ্কার করা হয়েছে মনে হচ্ছে। তা ঠিক, জীবজন্তুরা দূরে চলে গেছে। যেখানে সবুজ ঘাস আছে সেখানে চলে গেছে। এটা এক ধরনের জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে জঙ্গলটাকে পুষ্টি সমৃদ্ধ করার একটা পদ্ধতি। যাতে আবার বর্ষাকালে নতুন ঘাস সুন্দরভাবে জন্মায়। ওর মধ্যে আরেকটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে।
কিন্তু কোনো জন্তু জানোয়ারের দেখা পাওয়া যাচ্ছে না। দূরে একদম স্যাফরন কালারের একটি গাছ দাঁড়িয়ে আছে, যেটি পলাশ ফুল গাছ। এদিক থেকেও একটা রাস্তা ভিতরে ঢুকে গেছে। বান্দর দেখার জন্য, এই বান্দর কি করছিস আবার ওর পিছনে? দেখো বান্দরটা খুব বদমাইশ তো, দেখো পিছনে কি এই দেখো বাঘের পায়ের ছাপ বন্ধুরা, এই যে। আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা ভুটান, ভুটানের পাহাড়। বাঘ দেখার একটা চান্স আছে বন্ধুরা, প্রথমবার একবার বাঘ মনে হচ্ছে। সামনের দিকে নজর রাখছি, আমরা একদম লেগে পড়ে রয়েছি, কখন বাঘ দেখা যায়। সত্যি বাঘের পায়ে বাঘ দেখতে পারি অথবা না, বাঘের পায়ে জঙ্গলটা কোনটা স্তব্ধ হয়ে গেছে। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই জঙ্গলটা কিন্তু একদম চুপচাপ হয়ে রয়েছে। এবার কি মনে হচ্ছে বাঘ থাকলেও থাকতে পারবে। এই দেখুন এইটা মনে হয় খুব শিগগিরই ভেঙে পড়েছে। এই একটা জানোয়ার দেখতে পেলাম, বুনো মহিষ, বাফেলো। আর একটা ময়ূর ওইখানটায় বিশ্রাম করছে। একটা ময়ূর দেখলে আর একটা বাফেলো। জংলি বাফেলো গুলো জলের মধ্যে থাকে, তাই তো। দেখাও একটু কি দেখতে পাচ্ছ। এই আরেকটা এগুলো কি নাম দাদা? ওয়াটার বাফেলো। এর ওই শিংটাই ওখানে রাখা ছিল, কত বড় শিং। আমরা যদি দুই হাত, হ্যাঁ, দু হাত ফেলিয়ে দিলেও এতটা এরিয়া কভার করতে পারবে না। এই বাঘ আসবে, তাড়াতাড়ি যা, আর খাস না। জঙ্গলের মধ্যে আবার একটু বাড়িঘর দেখা যাচ্ছে, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস টফিস হবে। এই ওই দেখো মিলিটারিদের ক্যাম্প, ওই যে দূরে মিলিটারিদের ক্যাম্প দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে মিলিটারি ক্যাম্প দেখা যাচ্ছে। মাঝখানে মনে হয় নদী চলে আসবে এখনই। ওয়েস্ট বাংলো মিলিটারি ক্যাম্প। এই যে বহু প্রতীক্ষিত আমাদের সেই মানস রিভার, ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন নদীর উল্টো সাইডে সম্পূর্ণটাই হচ্ছে ভুটানের অংশ। আলটিমেটলি আমরা ভুটানের কাছেও চলে এলাম। একবার বলো। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সরাও রয়েছে। নদীর কিন্তু ভালোই স্রোত, নদীটা কিন্তু খুব সুন্দর, তাই না? ওই যে দেখা যাচ্ছে
একটা বাফেলো বসে আছে। ভুটানের পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের সীমানা বোধহয় ইন্ডিয়ার। দেখো কি লেখা আছে ওটা, বর্ডার, ইন্ডিয়া ভুটান বর্ডার। দেখো এখানে কি লেখা আছে, এখান থেকে এই পিলারের ওই পারেই ভুটান। নদীটা তাহলে ভুটানের মধ্যে। মানে এটা আমাদের দিকে, হ্যাঁ এটা উত্তর দিকে। অনেকজন দাদা ছিলেন এসেছে, আপনার এসএসবি তো? হ্যাঁ, অনেকজন দাদা আছে। ওই যে দেখা যাচ্ছে। এবারে একটু কাছে আছে। এখানে কি লেখা আছে পড়ো তো, কি পয়েন্ট লেখা রয়েছে দেখো, ব্লু রিভার পয়েন্টটা কি লেখা আছে, বিল করেছেন? এই যে কি লেখা আছে, এই যে লেখা রয়েছে মানস ন্যাশনাল পার্ক। মানস ন্যাশনাল পার্ক। তার মানে এখানে রিভার রাফটিংও হয়। এই যে বেকি রিভার, এটা হচ্ছে বেকি রিভার। বেকি রিভার রাফটিং পয়েন্ট। পয়েন্ট, তার মানে এখানে রিভার রাফটিংও হয়। হুম, আচ্ছা, একদম। চলো নিচের দিকে। চলো। ওর জন্য এখানে মিটার রয়েছে। নদীর জলটা কি পরিষ্কার। এই নদীটির ওই পারে হচ্ছে ভুটান। বলো। দেখা যাচ্ছে এই সমস্তটাই হচ্ছে ভুটানের মধ্যে পড়ছে, আর এইটুকুটা হচ্ছে ভুটানের আগে, মানে বর্ডার, যেটা স্তম্ভ পিলার তোমরা আগেই দেখালাম ভিডিওতে না। হুম। আজকে অনেক টুরিস্ট এখানে আছে, বেশিরভাগই বাঙালি এখানে আজকে। এইখানেও একটা বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। মানস ন্যাশনাল পার্কে এসে শ্রী দীপঙ্কর কুণ্ডু মহাশয় তার এখানে শেক্সপিয়ারের ওই সনেটটা বলতে ইচ্ছা করছে আমার। ওয়ান ডে আই রোট হার নেম। আর্টিস্ট কেরালাতেও লিখে এসছে, ভুটানে চলে যাচ্ছে। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমার হাতে ঠান্ডা জলটা, শান্তি না? বিশাল ঠান্ডা, গরম জল। এইদিকে ভালো আসছে না, এইদিকে ভালো আসছে। একটু হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। বড় বড় মোটা মোটা হাতি, আর ওই যে হাতিটার মধ্যে বড় দাঁতের হাতিটা সুন্দর না এটা? দেখো এই যে গাছটার মধ্যে ময়ূরটা বসে রয়েছে, কি ভালো পলাশ লাগছে ফুল দেখতে। গাছে দেখুন ময়ূর। হ্যাঁ, কি দারুণ দৃশ্য। সব এইদিকে। হ্যাঁ, মিলিয়ন ডলার্স ভিউ। সত্যি $1,000,000 ভিউ। দারুণ দারুণ, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, পাশে যে দাঁড়িয়ে আছে আমার। মিলিয়ন ডলার্স ভিউ সত্যি। এক পাল হাতি। আবার আমরা এসে দাঁড়ালাম, কারণ সেই আবার কতগুলো হাতি, ওই যে ওয়াটার বাফেলো। শুধু ওয়াটার বাফেলো না, ওইখানে দেখো বাইসন আছে মনে হচ্ছে। দেখো ওই যে পিছনেটা, হ্যাঁ পিছনেরটা, হ্যাঁ বাইসন পিছনেরটা বাইসন। ঠিক ঠিক ওই যে ব্ল্যাক কালারের পেছনে কাঁধটা উঁচু, হাতটা উঁচু। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি, হাতির দল। এই যে পুরো গ্রাসল্যান্ডটা জুড়ে হাতি,
ওয়াটার বাফেলো, এর মাঝে হয়তো কোথাও গন্ডার। নতুন নতুন বাচ্চা হয়েছে কিন্তু গন্ডার ছোট ছোট বাচ্চারা হ্যাঁ, ছোট ছোট বাচ্চা প্রত্যেকটা হাতি নিয়ে ঘুরছে ওরা। দেখা যাবে দুই দিকে দুপাশে। এটা একটা পলাশ গাছ। দেখতে দারুণ লাগে। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু দারুণ এখন, ঠান্ডা ঠান্ডা। ময়ূর, ওই দিক থেকে অনেক আওয়াজ আসছে ময়ূরের। হ্যাঁ, ওইদিকে তার মানে অনেকগুলো ময়ূর আছে। সূর্য এখন প্রায় ডুবু ডুবু। সুন্দর লাগে শুনতে। ওয়াচ টাওয়ার। কি সুন্দর গ্রিনারি, তার মধ্যে দিয়ে জিপে করে আমাদের জিপ সাফারি চলছে। এখন প্রায় আমরা শেষের দিকে, ঠিক আছে, কেমন চলছে দেখা যাক। সান তো সেটের দিকে চলেই গেছে, আমরাও এখনো প্রায় সেটের দিকে, মানে শেষ হতে চলেছে প্রায়, কিছুটা হয়তো বাকি আছে। দেখি এখনো কিছু দেখতে পারিনি জীবজন্তু। একদম কাছ থেকে কত সুন্দর লাগছে, পুরো ফ্যামিলি, কতগুলো হাতি এখানে, একটা দুটো, ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর খাচ্ছে। ওই যে পিছনে আরো একটা হাতি দেখা যাচ্ছে। ও, ওখানে অনেকগুলো হাতি। আবারও কিছু ওয়াটার বাফেলো দেখা যাচ্ছে। ওই সামনে হাতি আছে, এই পাশেও হাতি আছে। চারিদিকে হাতিগুলো যে ঘুরে বেড়াচ্ছে, মেইনলি এটা দেখতে বেশি ভালো লাগছে বলো। এটাকেই বলে আসলে ওয়াইল্ডনেস। নিজেদের মধ্যে বিচরণ করছে। নিজেদের মতো করে একদম গ্রাসল্যান্ড। অনেক হাতি এখানে। হ্যাঁ, হাতি কটা হাতি দেখলে? চারটে। কোথায় চারটে? না, ওখানে অনেকগুলো দেখলাম। ওই যে দুটো বাচ্চা একটা হ্যাঁ, হাতি দুটো। বাচ্চা, বিশেষ করে একটুখানি একটা বাচ্চা আছে, ছোট্ট একটুখানি একটা আছে। হ্যাঁ, ওই যে নিচে। নিচে দেখা যাচ্ছে, দেখো, হ্যাঁ, ওই যে নিচে, নিচে একটা ছোট্ট বাচ্চা। হ্যাঁ, কটা হাতি আছে গুনে বলো তো? হাতি আছে, 1 2 3 4টে হাতি আছে। দেখো, হ্যাঁ, বাচ্চা হাতিও আছে সামনে একটা, কুচকে। একদম কাছে। হ্যাঁ, অনেক হাতি দেখলাম আজকে। দূরে হাতির পাল দেখা যায়। হাতিগুলো কিন্তু বেশ বড় বড়। এই যে একটা ময়ূর হেঁটে হেঁটে যাচ্ছে। সূর্য প্রায় এখন অস্ত যাওয়ার দিকে। আমরা এখনো মানস ন্যাশনাল পার্কে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি জন্তু জানোয়ারের খোঁজে। দূরে ওই জঙ্গলের মধ্যে কতগুলো হাতি দেখতে পেলাম। একটা হাতির পরিবার বলা যায়, দুটো হাতি আর ছোট্ট বাচ্চা হাতি। এই যে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে জঙ্গলটা কিন্তু একটা অন্যরকম হয়ে গেছে। ওই দেখো দূরে জঙ্গলের উপরে একটা ময়ূর বসে আছে, দেখছো? গাছের উপর একটা হাতি মনে হয় দেখা যাচ্ছে ওই যে ভিতরে। একটা না, দুটো, দুটো হাতি, দুটো। ওর পিছনে মনে হয় একটা দুটো আছে ছোট ছোট ছোট। বড় এরি বাফেলো নাকি হিঙ্গিটা এই যে লোক না যারা ভাইয়া, এটা এটা বাফেলো। ওহো, এইরকম ভাবে ধোকা দিচ্ছে আমাদের। ধোকা হইতেছে ওয়াটার বাফেলো। ও ওয়াটার বাফেলো।
এখানেও আবার একটা ওয়াচ টাওয়ার, সাথে অনেকগুলো ময়ূর দেখতে পাওয়া গেল। দেখা যাক সামনে আর কিছু আছে কিনা। সামনে ওই যে একটা গড় দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে। ডেন্সড ফরেস্ট। সবথেকে ভালো আমি গন্ডার দেখতে পেয়েছি, এটাই হচ্ছে আমার সবথেকে আনন্দের। এখন আমি সামনে কি দেখবো সেটাই আশায় আছি। বাঘ। पे उधर जंगल में थोड़ा थोड़ा गौर दिखाई दे रहा है। কতগুলো ময়ূর এখানটায় দেখো। ওই দেখো কতগুলো গন্ডার, ওই যে ওই যে হ্যাঁ, ওখানে মোষও আছে মনে হচ্ছে, মিশিয়ে মিক্স আছে। মিক্স আছে। ওখানে একটু দাঁড়ালে পরিষ্কার করতে পারবো দেখো এদিকে দুই দুটো এবার পরিষ্কার দেখা যাবে ওখান থেকে। যা সার্থক হলো, সার্থক। এই যে হাতি, দুটো হাতি, দুটো জঙ্গলি হাতি। যাক সার্থক হলো। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ইস, পাখিতে কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে জঙ্গলে। এটা দেখুন কি সুন্দর পিছিয়ে পিছিয়ে উঠেছে। একদম শেষের পথে আমরা, যদি একবার বাঘ দেখা যায় যেন আস্তে আস্তে আমরা যাচ্ছি। বাঘের কোনো চিহ্ন, পায়ের ছাপ ছাড়া দেখতে পাওয়া যায়নি। জঙ্গলটা কিরকম নির্ঝুম হয়ে আছে। আমি এখন মানে গভীর চিন্তায় আছি বাঘ দেখার, ওই জন্য চারদিকে মন দিয়ে দেখছি যদি খুঁজে পাই। এখান থেকে আছে শিওর। জঙ্গলটা কি গভীর দেখো, ডেন্স ফরেস্ট, সানলাইটও ব্লক হয়ে গেছে। জায়গাটা দেখো সানলাইট ব্লক হয়ে গেছে। হ্যাঁ, ও গাড়ি আওয়াজ শোনা যাচ্ছে। আবার একটি ময়ূর দেখতে পেলাম জঙ্গলের মধ্যে। হয়ে গেল আমাদের জিপ সাফারি কমপ্লিট। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই নেমে গেলাম। এবার আমরা নেব আমাদের বাইক এবং যাব বাইক। এখন বাজে 5টা 19। আমরা কটার সময় গেছিলাম? আমরা গেছিলাম এখান থেকে 1টা নাগাদ, 1টা থেকে 1:15 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, এখন বাজে 5টা 19। এখন আমাদের শেষ হলো, সন্ধে নেমে গেছে প্রায়। তবুও যেহেতু একটু দিন বড় হয়েছে, যে কারণে এখন সবটা ঠিক আছে। তো ভীষণ সুন্দর সাফারি ছিল, মানে আমাদের ভ্যালি ন্যাশনাল পার্কে গিয়েও এত ভালো সাফারি করিনি যা আমি মানস ন্যাশনাল পার্কে করেছি। দারুণ সাফারি। সবাই এই মানস ন্যাশনাল পার্কে জিপ সাফারিটা